নতজানু দুর্বল সরকারের জন্য বাংলাদেশ অন্যান্য দেশের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারে না, এই অভিযোগ বহুদিনের। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সব পক্ষের দাবি ছিল অন্যান্য দেশের সাথে বাংলাদেশের সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক প্রতিষ্ঠা করা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন ও থাইল্যান্ড সফর শক্তিশালী পররাষ্ট্রনীতির ইঙ্গিত দিচ্ছে। ব্যক্তি প্রফেসর ইউনূস উনি কিন্তু নিজেই একটা প্রতিষ্ঠান, ওনাকে এমনিতেই সারা পৃথিবীর মানুষ চেনে। সেই জায়গায় তিনি এখন বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়, তো সে জায়গায় আমরা তার ব্যক্তিত্ব থেকে উপকৃত হচ্ছি। ঠিক উনি সক্রিয়ভাবে কূটনীতিটা করছেন এবং এতে করে বাংলাদেশের ধরেন বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশটাকে বুঝবার জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে এটা কাজ করছে। তিনি যখন নিউ ইয়র্কে গিয়েছিলেন গত সেপ্টেম্বরে, প্রায় 40 জন মানুষের সাথে, নেতৃবৃন্দের সাথে কথাবার্তা বলেছে। গত 2 দিন আগে বিমস্টেক সম্মেলনে ছিলেন, তার আগে আমরা কায়রোতে দেখেছি। এই সময় যে আমরা একজন ব্যক্তি প্রফেসর ইউনূসের মতো পেয়ে গেলাম, সে শুধু নোবেল পিস প্রাইজ উইনার না, তার গ্রহণযোগ্যতা, এই সময় এমন একটা ব্যক্তির গ্রহণযোগ্যতা খুব দরকার ছিল। উনি যা বলেন এটা আমাদের ডিপ্লোমেসিতে অনেক বেশি ওয়েট ক্যারি করে। এখন একজন নতুন কেউ থাকলে, যাকে পৃথিবীর কেউ ছিল না, তাহলে আমরা ডিপ্লোমেসিতে মানে অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতাম। এমনিতে আমরা চ্যালেঞ্জ ফেস করছি। তো ওনাকে যেহেতু উনি চিনেন আর উনি জানেন কীভাবে আর্টিকুলেট করতে হয়, কীভাবে বলতে হয়। ওনার চায়নার সফরটা খুবই সাফল্য ছিল জাতীয় স্বার্থে আমাদের। শীতল সম্পর্কের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ড. মোহাম্মদ ইউনূসের বৈঠক কূটনৈতিক সফলতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। একমাত্র ভারত ছাড়া কিন্তু বাকি সবগুলো দেশের সাথে আমাদের সম্পর্ক গতি লাভ করছে। তো এটা আমি দেখি, ভারত দেখে না, ওদের সাউথ ব্লকও দেখে কি হচ্ছে ভাই এখানে। তো কাজে ওইটা হচ্ছে, তো আমি বাদ পড়ে যাচ্ছি না। তো আমাকে তো আমি বসে থাকলে তো হবে না, আমাকে যেতে হবে সামনে, নাহলে আমি বাদ পড়ে যাব। তারাও সেটা সক্রিয়তা তাদেরকে মোটিভেট করেছে যে বাংলাদেশের সাথে সংযুক্ত হওয়া দরকার। উনি যেভাবে হ্যান্ডেল করছেন, এবং ওই যে একটা ছোটো জিনিস জেস্চারটা, ওনাকে যে গোল্ড মেডেল দেওয়া হয়েছিল মোদি সাহেব যে কত বছর আগে দিলেন, ওটা যে ফ্রেম করে ছবিটা ওনাকে দিল, এটা একটা মাস্টার স্ট্রোকের ডিপ্লোমেসি না? মানে মনে করে দিল তুমি আমাকে গোল্ড মেডেল দিয়েছিলে, এটা মনে রাখো। ওদের যা গ্রিভান্সেস ছিল, যা ইয়ে ছিল, সবই বলেছে প্রফেসর ইউনূসকে, যা শুনলাম আর কি। এটা ভালো, এটাই আমরা চাই। আপনার খোলামেলা কথা বলবেন, আমরা খোলামেলা, লুকোচুরি করার দরকার নাই। লুকোচুরি আমরা বিশ্বাস করি না, এটা প্রত্যেক জাতির জন্য খারাপ। তারা বলছেন, রোহিঙ্গা সংকট নিরসনে আশার দুয়ার খুলেছেন প্রধান উপদেষ্টা। মানে মিয়ানমার যে মিলিটারি জান্টার যে ইয়ে ছিল, সে রাজি হলো যে এতগুলো রোহিঙ্গা নেবে। তো এটা একটা পজিটিভ, কিন্তু এরপরে আমরা হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আমাদেরকে এখন এই প্রেশারটা রাখতে হবে। উনি যেটা করছেন আমাদের জাতীয় স্বার্থে, প্রফেসর মোহাম্মদ ইউনূস, এটা আমরা কৃতিত্ব জানাচ্ছি। চায়নাকে এখন প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসির মাধ্যমে চায়নাকে বলতে হবে যে আমরা সিকিউরিটি কাউন্সিলে আবার ইয়ে করবো, যে একটা ইউএন মিশনের জন্য তুমি আমাদের সাপোর্ট দাও। বিষয়টা খুব জটিল এবং জটিলতার কিছুটা আমাদের হাতে, কিছুটা আমাদের হাতের বাইরে। তো কাজে এই বিষয়ে আমি যেটুকু বলবো, আমি সতর্ক আশাবাদ ব্যক্ত করব। প্রধান উপদেষ্টার কূটনৈতিক ভিশন বাস্তবায়নে একটি শক্তিশালী ও কার্যকর কাঠামো তৈরির তাগিদ দেন তারা। সার্ক পুনরুজ্জীবিত হবে। এখন এটা পুনরুজ্জীবিত হলে কীভাবে হবে, এটা সামনে কীভাবে যাবে, তার কি কোনো চিন্তা কাঠামো আমাদের কাছে প্রস্তুত আছে এই মুহূর্তে? সেটা আমাকে তৈরি করতে হবে। আমি আসিয়ানের সদস্যপদ পেতে চাই বা সেক্টরাল পার্টনার হতে চাই। তা হতে গেলে আমার কী কী কাজগুলো করতে হবে? অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস ব্যক্তি হিসাবে অথবা সরকার প্রধান হিসাবে, আর বাংলাদেশ রাষ্ট্রের পররাষ্ট্রনীতি, এই দুইটাকে সমন্বিত জায়গাতে আনতে হবে। যারা গুণী ব্যক্তি, যাদের অভিজ্ঞতা আছে, তাদেরকে নিয়ে একটা পলিসি প্ল্যানিং সেল করা দরকার। আমার ফরেন অফিসকে বিশেষভাবে আরও ইয়ে করেন। এই টোস্টিং মধ্যে এখন যেন না, অল পোস্টিং ইজ ফ্রোজেন, কোনো পোস্টিং দিয়ে না। এখন এদেরকে বলেন যে তোমরা আমাকে পলিসি পেপার দাও ডেইলি বেসিসে,
উইকলি বেসিসে আমি কিভাবে সামনে বাড়বো। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।